তো ওয়েলকাম স্টুডেন্ট টু মাই নিউ ভিডিও। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব তোমাদের উচ্চ মাধ্যমিক এইচএস এর ফিজিক্সের যে তোমাদের এবিটি এর 81 নম্বর পেজ, সেই এবিটি এর 81 নম্বর পেজের সম্পূর্ণ আলোচনা করব, সম্পূর্ণ সমাধান করে দেবো 81 নম্বর পেজের। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। শুধু যেগুলো থিওরি টাইপের প্রশ্ন, সেই থিওরি টাইপের প্রশ্নগুলো ছাড়া সমস্ত অঙ্ক, যেগুলো অঙ্ক আছে, এছাড়া যেগুলো প্রমাণ আছে বা তোমাদের এমসিকিউ এসিকিউ, সমস্ত সমাধান তোমরা এই ভিডিওর মধ্যে পেয়ে যাবে। তো আমরা মাধ্যমিকের সিরিজ শেষ করে দিয়েছি এবং এইচএসের এবিটি এর যে ফিজিক্সের সিরিজ চালু করেছি তার 69 পেজ পর্যন্ত সমাধান দিয়ে দিয়েছি। আজকে 81 নম্বর পেজের সমাধান দিচ্ছি। তো তোমরা যারা প্রিভিয়াস ভিডিওগুলো দেখে আসোনি তারা দেখো, ওপরে একটা লিঙ্ক আছে, ডেসক্রিপশন, তোমাদের নোটিফিকেশান আছে, সেখানে ক্লিক করে গিয়ে পুরোনো ভিডিওগুলো দেখে আসতে পারো। এবং এরকম তোমাদের ফিজিক্সে হেল্পিং ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে লাইক করে রাখো, শেয়ার করে রাখো, সাবস্ক্রাইব করে রাখো এবং তোমার বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও আপকামিং 2025 উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করার জন্য। তো আমি হ্যান্ড রিটেন নোট তৈরি করে দিয়েছি যাতে তোমাদের কমসে কম টাইমে, অর্থাৎ কম টাইমের মধ্যে আমি গোটা সেটটা সলিউশন দিতে পারি, যাতে তোমাদের সময় বাঁচে। অর্থাৎ 3 ঘন্টা 4 ঘন্টা না লাইভ করিয়ে আমি 40 থেকে 45 মিনিটের মধ্যে সম্পূর্ণ ভিডিও সমাধান করে দিয়েছি এই সেটটার। তো তোমরা সেই কোশ্চেনটা দেখতে থাকো এবং হ্যান্ড রিটেন নোটও আমার দেখতে থাকো। তো দেখো, প্রথম যে প্রশ্নটা বলেছে, 1 নম্বর প্রশ্ন, 2 কুলম আধানে ইলেকট্রন সংখ্যা কত হবে? আধানের কোয়ান্টাইজেশন থেকে পাতি কোশ্চেন। তো এইখানে দেখতে পেয়েছো আমি অ্যান্সার করে দিয়েছি। তো 2 কুলম আধানে আমরা যে কোয়ান্টামাইজেশনের ফর্মুলা কিউ ইকুয়াল টু এনই, সেই ফর্মুলা লাগিয়েছি। এখান থেকে এন এর মান আমরা বসিয়েছি কিউ আপন ই, কিউ এর মান 2 কুলম, একটা ইলেকট্রন আধান 1.6 10⁻⁻19। এখান থেকে অ্যান্সার বের করে আমরা যেটা পেয়েছি 12.5 10⁻68 এতটি ইলেকট্রন থাকবে। বোঝা গেছে? আচ্ছা, নেক্সট প্রশ্নের দিকে আমরা যাব। নেক্সট প্রশ্ন কি বলেছে এখানে, তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার কোনটা? অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। দেখো এখানে অপশান সি, তোমরা সঠিক অ্যান্সার পেয়ে যাচ্ছ, 12.5 এবং 10⁻18। আচ্ছা, এবার দুয়ের দাগের যে প্রশ্নটা, দুয়ের দাগের প্রশ্নটা বলছে দুটি পরিবাহী তারের দৈর্ঘ্য, ব্যাসার্ধ এবং রোধাঙ্ক প্রত্যেকটির অনুপাত 1:3। অপেক্ষাকৃত সরু তারটির রোধ, আচ্ছা সরু তার কোনটা হবে? যার ব্যাসার্ধ কম সেটাই সরু তার হবে। তো প্রথমটার ব্যাসার্ধ কম, তার মানে এইটা আমরা প্রথম তার, এটা কি ধরে নিচ্ছি? প্রথম তার, R1 এটা ধরে নিচ্ছি। তাহলে অপর তারটির রোধ কত হবে? তো দেখো, অপর তারটির রোধ বের করতে গেলে আমাদের যে ফর্মুলা, আমাদের সেই ফর্মুলা আমরা ইউজ করেছি এখান থেকে, আর ইকুয়াল টু রো ইন্টু এল আপনে। তাহলে এখান থেকে আমাদের যেটা পেয়েছি, আর ইকুয়াল টু রো ইন্টু এল আপনে। তো এখান থেকে R1/R2 অনুপাত করে ρ1 ρ2 L1 L2 A2 বাই A1। দেখো ব্যস্তানুপাতিক, এটা উপরে উঠে গেছে। এর ফর্মুলা পাই আর স্কোয়ার বসিয়েছি, পাই পাই কেটে গেছে এবং প্রত্যেকের অনুপাত কত বল দিয়েছে? 1:3। তাহলে প্রত্যেকের 1 3 বসিয়েছি। R2-র মান কত হবে? 3 স্কোয়ার আপন আর 1 স্কোয়ার। যেহেতু ব্যস্তানুপাতিক সম্পর্ক এ এর সাথে, সুতরাং আমরা ভ্যালুটা বসিয়েছি এবং ব্যাসার্ধ কম, তার মানে সেই রেজিস্ট্যান্সটাও কম হচ্ছে। R1টা কত? 10, তোমাদের কোশ্চেনে বলে দিয়েছে। R1-এর জায়গায় 10 বসিয়ে দিয়েছি। তাহলে R2 আমরা পেয়ে গেছি 10 ওহম। মাথায় ঢুকেছে? তাহলে যে দ্বিতীয় যে তারটি ছিল সেই তারটি রোধ কত হবে? 10 ওহম। চলো নেক্সট কোশ্চেনে, তাহলে এখান থেকে আমরা সঠিক অ্যান্সার পেয়ে গেলাম 10 ওহম, অর্থাৎ অপশান বি রাইট অ্যান্সার। নেক্সট 3 দেখার প্রশ্ন, কিউ আধান এবং সি ধারকত্ব বিশিষ্ট 64টি জলকণা, 64টি জলকণা মিলিত হয়ে একটা বড় জলকণা তৈরি করেছে। বড় জলকণাটির আধান ও ধারকত্ব কত হবে? তো জটা আধান আছে, সব আধান যোগ করলে বড়টির আধান হবে। তার মানে আমরা জানতে পেরে যাচ্ছি যে আধান হবে 64 কিউব। এখান থেকে আমরা আধানটা কত পেয়ে যাচ্ছি? 64 কিউব। এবার আমাদেরকে যেটা বের করতে হবে সেটা হচ্ছে তোমাদের ধারকত্ব বের করতে হবে। তো দেখো আমি ধারকত্ব বের করে দিয়েছি এখান থেকে ফর্মুলা, যে এখানে ছবি এঁকে দেখে দিয়েছি তোমাদের। তাহলে এখান থেকে প্রত্যেক বড়টার ব্যাসার্ধ আর ধরে নিয়েছি, ছোটটার ব্যাসার্ধ স্মল আর ধরে নিয়েছি। টোটাল এর আয়তন কত? 4/3 আর কিউব। এবং 64টা ছোটো ছোটো জলকণার আয়তন কত হবে? 64 4/3 আর কিউব। এখান থেকে আর এর যে ফর্মুলা, অর্থাৎ ক্যাপিটাল আর এর সাথে যে স্মল আর এর সম্পর্ক, আর ইকুয়াল টু 4 আর আমরা পেয়ে গেছি। এবং ছোটোটির ধারকত্ব সি 4πε0 আর, অর্থাৎ বড়টির ধারকত্ব সি ড্যাশ যদি নিয়ে নিই, এটা হয়ে যাবে 4πε0 ইন্টু ক্যাপিটাল আর। ক্যাপিটাল আরে যে স্মল আর বসিয়েছি এবং এখান থেকে যে বড়টির ধারকত্ব পেয়েছি 4 ইন্টু সি। আর মোট আধান কত? মোট আধান হচ্ছে 64 কিউব। মাথায় ঢুকেছে? 4C ধারকত্ব এবং 64 কিউ আধান। তাহলে কোন অপশানটা সঠিক হচ্ছে? 4C ধারকত্ব 64 কিউ আধান, অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। মাথায় ঢুকেছে? আচ্ছা, নেক্সট প্রশ্ন দেখো। তার পরবর্তী প্রশ্ন কি বলেছে? চারের প্রশ্নটা খুব ভালো প্রশ্ন। চারের প্রশ্নটা বলেছে এখানে, এম ভ্রামক বিশিষ্ট দুটি একই আকারের দণ্ডচুম্বককে তাদের প্রান্তকে পরস্পরের সমকোণে রেখে দেওয়া হয়েছে। এরকম সমকোণে রাখা হয়েছে দুটি দণ্ডচুম্বককে, তাহলে সংস্থার চৌম্বক ভ্রামক কত হবে?
তো দেখো এক্ষেত্রে সংস্থার চৌম্বক ভ্রামক বের করতে গেলে প্রথমে আমরা ছবিটা এঁকে নিয়েছি, তোমাদের সামনে ছবিটা দেখতেই পাচ্ছ এখানে। আর ছবিটা এই একটা দণ্ডচুম্বক এইটা, আর এই নিচেরটা হচ্ছে একটা দণ্ডচুম্বক। তো পরস্পরকে সমকোণে রেখেছি, এখানে কোণ আমি 90 ডিগ্রি দেখিয়ে দিয়েছি, এইটা নর্থ সাউথ, এটাও নর্থ সাউথ। তো আমরা জানি সাউথ থেকে নর্থের দিকে ম্যাগনেটিক মুভমেন্টের ডাইরেকশন হয়, তো এখানেও সাউথ থেকে নর্থের দিকে ম্যাগনেটিক মুভমেন্টের ডাইরেকশন হবে। তো সংস্থার চৌম্বক ভ্রামক কত হবে? রেজাল্ট্যান্ট এমআর ম্যাগনেটিক মুভমেন্ট M1 স্কোয়ার প্লাস M2 স্কোয়ার প্লাস 2 M1 M2 কস থিটা। যেহেতু এখানে M1 M2 দুটোই হচ্ছে ক্যাপিটাল এম, অর্থাৎ দুজনেরই যে চৌম্বক ভ্রামকটা সমান বলে দিয়েছে, তাই আমরা M1 স্কোয়ার প্লাস M স্কোয়ার প্লাস 2mm কস থিটা, থিটার জায়গায় 90 ডিগ্রি, কস 90 0, তাহলে এখান থেকে আমরা অ্যান্সার পেয়েছি √2m। তাহলে যে দুজনের লব্ধি যে চৌম্বক ভ্রামক, লব্ধি চৌম্বক ভ্রামকের মান অপশান ডি √2m। কত অ্যান্সার পেয়ে যাচ্ছি আমরা? √2m। তো দেখতে পাচ্ছ এখানে কোন অ্যান্সারটা সঠিক হয়ে যাচ্ছে আমাদের? √2m। আচ্ছা, নেক্সট কোশ্চেনে চলে যাবো আমরা। নেক্সট 5-এর দাগের প্রশ্নটা কি বলেছে? আই ও 4i প্রাবল্যের দুটি আলোক উৎসকে ব্যতিচার পরীক্ষায় ব্যবহৃত করা হচ্ছে। যে বিন্দুতে তরঙ্গদৈর্ঘ্য দশাপার্থক্য π/2 হয় সেই বিন্দুতে প্রাবল্য কত? আগের দিন অঙ্কটা করে দিয়েছি, সঠিক অ্যান্সার যাবে 5i। তো অ্যান্সারটা দেখে নাও কীভাবে 5i হচ্ছে। তো এখানে আমরা সেম একের রেজাল্ট্যান্টের ফর্মুলা লাগাবো। প্রাবল্যের ক্ষেত্রে i1 প্লাস i2 প্লাস 2 i1 i2 cos থিটা, প্রথমটার i, দ্বিতীয়টার হচ্ছে 4i, তাহলে 2 × i × 4i, π/2 হচ্ছে এদের মধ্যে দশাপার্থক্য। তো পুরোপুরি এই টার্মটা কত হয়ে যাচ্ছে? 0 হয়ে যাচ্ছে। তো সঠিক অ্যান্সার রেজাল্টটা আমরা পেয়ে যাচ্ছি 5i। মাথায় ঢুকেছে? আচ্ছা, নেক্সট প্রশ্ন হচ্ছে আমাদের হচ্ছে কতটা 6-এর প্রশ্নটা। 6-এর প্রশ্নটা বলছি উপগ্রহ যোগাযোগ ব্যবস্থায় যে বিকিরণ ব্যবহৃত হয়, আমি ডাইরেক্ট এখানে অ্যান্সার করে দিচ্ছি, এটা হয়ে যাবে মাইক্রোওয়েভ। এটা কি হয়ে যাবে? মাইক্রোওয়েভ। আচ্ছা, 7-এরটা নিচের কোনটি আলোকীয় তন্তুতে ব্যবহৃত হয়? তো আলোকীয় তন্তুতে একটা তোমাদের সিগন্যাল নিয়ে যাওয়ার জন্য, যেটা আমরা অপটিক্যাল ফাইবার বলি, এরকম আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ব্যবহার করা হয়, অর্থাৎ বারবার প্রতিফলিত হয়ে যেন তরঙ্গটা এক জায়গা থেকে অন্য জায়গাতে চলে যায়। তো আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ইউজ করা হয়। মাথায় ঢুকেছে? আচ্ছা, তার পরবর্তী প্রশ্ন হচ্ছে তোমাদের 8 নম্বর প্রশ্নটা দেখো। 8 নম্বর প্রশ্ন কি বলেছে? 8 নম্বর প্রশ্ন এখানে বলে দিয়েছে যে কোনো সুষম চৌম্বক ক্ষেত্রে ভরটা সমান একটি আলফা কণা প্রবেশ করেছে এবং একটি প্রোটন কণা প্রবেশ করেছে, এবং উভয়েই যদি বৃত্তাকার পথে বেঁকে যায়, তাহলে ওই বৃত্তাকার পথের ব্যাসার্ধের অনুপাত কত হবে? তো খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। দেখো, ব্যাসার্ধের অনুপাত বের করতে গেলে আমাদের যে অভিকেন্দ্র বলটা লরেন্স ফোর্সের সমান হবে, অর্থাৎ এখান থেকে আমরা যেটা পাচ্ছি mv² কার সাথে সমান হবে? bq/v সাথে। তো এখান থেকে আর এর যে, অর্থাৎ ব্যাসার্ধের যে ফর্মুলাটা আমরা পাচ্ছি r = mv/b³। আচ্ছা, একটা প্রথমটা বলেছে আলফা কণা এবং তারপরটা বলেছে প্রোটন, তাহলে আমরা যদি অনুপাতটা বের করি r আলফা × rp, তাহলে কত হয়ে যাবে? m আলফা × mp। আর কিউপি, যেহেতু নিচে পি আছে, দেখো কিউটা আধানটা ব্যস্তানুপাতিক সম্পর্ক, সুতরাং কিউপিটা ওপরে উঠে যাবে এবং নিচে হয়ে যাবে কিউ আলফা। মাথায় ঢুকেছে? ভি এবং বি হচ্ছে একই সুষম চৌম্বক ক্ষেত্র, আর দুজনে একই বেগে প্রবেশ করছে, তাহলে এই ভি দুটো সেম, সেই জন্য ভিবি মনে মনে তোমরা কেটে দিবে। এবার আবার কি বল দিয়েছে যে দুজনেরই ভর সমান, তাহলে এম আলফা আর এমপি দুজনেরই ভর সমান, তাহলে এই দুটো কেটে গেল। আচ্ছা, প্রোটনের আধান যে কিউপি, প্রোটনের আধান +1e, আর আলফা কণার আধান কিউ আলফা হচ্ছে দ্বিগুণ +2e। এই দুটো আমরা বসিয়েছি, কাটাকাটি করে দুজনের ব্যাসার্ধের যে অনুপাত আমরা পাচ্ছি 1:2। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, আগের সেটে এই অঙ্কগুলো করানো হয়েছে। আচ্ছা, নেক্সট এবার কোশ্চেন কি বলেছে দেখো, তাহলে এখানে কোন অংশটা সঠিক হয়ে যাবে? 1:2টা সঠিক হয়ে যাবে। আইএক্স কি বলেছে? এল এবং আর যথাক্রমে আবেশ এবং রোধকে প্রকাশ করলে L/R এর মাত্রা কি? তো খুবই সহজ, এইখানে তোমরা পেয়ে যাবে E = -L × di/dt। এই মাত্রা, এই সম্পর্কটা থেকে তোমরা মাত্রাটা পেয়ে যাবে। দেখো, এটা আমি আগে অ্যান্সার বলে দিচ্ছি, অপশান বি, অর্থাৎ টাইমের সাথে সমান হবে। কেন টাইমের সাথে সমান হবে আমি দেখিয়ে দিচ্ছি যে কীভাবে টাইমের সাথে সমান হবে। দেখো, তো এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ, দেখো যে আমরা জানি E = -L × di/dt। আচ্ছা, এইটা এক তড়িৎচালক বলকে লিখতে পারি আমরা I × R -L × di/dt। তো এইদিকে কারেন্টের মাত্রা I, আরকে আরই রেখে দিয়েছি, এলকে রেখে দিয়েছি, ডিআই এর মাত্রাও কারেন্টের মাত্রা I দিয়ে প্রকাশ করেছি, ডিটিকে টি দিয়ে প্রকাশ করেছি। এইদিকের I কেটে যাবে, তাহলে এখান দিয়ে এল ওপরে রেখে যদি আরকে নিচে নিয়ে যাও, তো L/R, তাহলে টিটা কোনাকুনি উঠে যাবে, তাহলে L/R এর মাত্রা কার সাথে সমান হচ্ছে? টাইমের সাথে সমান হচ্ছে। খুবই সহজ অঙ্ক, আমি তোমাদেরকে সংক্ষেপে সঠিক জিনিসটা বুঝিয়ে দিয়ে চলে যাচ্ছি যাতে তোমাদের সময়টা বাঁচে এবং তোমরা ফটাফট খাতা পেন নিয়ে অ্যান্সারগুলো করে নাও। ইউটিউবে সবার প্রথম, সবার আগে আমি তোমাদেরকে এই ভিডিওগুলো দিচ্ছি, তো তার জন্য একটা লাইক তো বানতে হয় বস। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো,
দশের প্রশ্নটা কি বলেছে, আলফা বাহু বিশিষ্ট একটি ঘনকের শীর্ষবিন্দুতে কিউ মানের আধান রাখা আছে। কত মানের আধান রাখা আছে? কিউ মানের আধান রাখা হয়েছে। তাহলে সেই ঘনকটির মধ্য দিয়ে ফ্লাক্স কত হবে? তো পাতি কোশ্চেন, কিউ আপন 8 হচ্ছে আধান পাবে, অর্থাৎ এনসেন্ট্রিক আধান যেটা থাকবে, দেখো শীর্ষবিন্দুতে যদি কিউ আধান আমরা রাখি, এই শীর্ষবিন্দুতে এই যে আধানটা রেখেছি, এই আধানটার কত অংশ এই ঘনকটার ভিতরে আছে? কিউ আপন 8 অংশ এই ঘনকটার ভেতরে আছে। আমি এখানে লিখে দিচ্ছি কিউ এনক্লোজড কত, কিউ আপন 8 অংশ। যেহেতু 8টি শীর্ষবিন্দু, তাই 1/8 অংশ আধান পাবে। তাহলে ফাই অর্থাৎ টোটাল ফ্লাক্সটা কত এর মধ্য দিয়ে? কিউ ইনক্লোজ বা ইনসাইড আমি আইএন দিয়ে প্রকাশ করেছি আপন এপসাইলন 0। তাহলে কিউ ইনসাইড কত? কিউ/8, নিচে হচ্ছে এপসাইলন 0 বসে গেল। তাহলে এর মধ্যে টোটাল যে ফ্লাক্সের মান হয়ে যাবে কিউ/8 এপসাইলন 0। কোন অ্যান্সারটা সঠিক হয়ে যাচ্ছে এখানে? তো অপশান বি, কিউ/8 এপসাইলন 0। আচ্ছা, 11 অঙ্কটা সেম টু সেম এরকম অঙ্ক আমরা আগের সেটা করেছি। একটি কুণ্ডলিতে প্রবাহ মাত্রা 0.2 সেকেন্ড সময়ে 10 অ্যাম্পিয়ার থেকে -10 অ্যাম্পিয়ার হচ্ছে। 50 ভোল্ট, এখানে অ্যাম্পিয়ার করা ছিল, তোমরা এটা ভোল্ট করে নিবে। 50 ভোল্ট তড়িৎচালক বল যদি এতে দেওয়া হয়, তাহলে আবেশাঙ্ক কত হবে? পাতি অঙ্ক। আমরা এখানে কারেন্টের পরিবর্তনটা আগে দেখে নিই। দেখো কারেন্টের পরিবর্তনটা কত হবে? এখান থেকে কারেন্টের পরিবর্তনটা হয়ে যাবে -10, আচ্ছা ফাইনাল কারেন্ট মাইনাস ইনিশিয়াল কারেন্ট, তাহলে এখানে তো টোটাল হচ্ছে যে -20 অ্যাম্পিয়ার কারেন্ট। সময়টা কত? 0.2 সেকেন্ড। এবার আমরা ফর্মুলা কি জানি? ই ইকুয়াল টু -L ইন্টু ডি আই আপন ডিটি। তড়িৎচালক বলটা কত আবিষ্ট হচ্ছে? 50 ইকুয়াল টু -L ইন্টু, এখানে মানগুলো আমরা শুধু বসিয়ে দিয়েছি, ডি এর মান -20 আর সময়ের মানটা 0.2। তাহলে এখান থেকে কাটাকাটি করে যে ভ্যালুটা পাচ্ছি আমরা, এল এর মানটা পেয়ে যাচ্ছি 0.5 হেনরি। তো দেখো সেম টু সেম অঙ্ক কেউ লাইভে করিয়ে 4 ঘন্টা 5 ঘন্টা ধরে লাইভ করাচ্ছে, তাতে তোমাদের সময়টা নষ্ট হচ্ছে। সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, প্রত্যেকটা মিনিটের দাম আছে, সেই জন্য যতটা কম সময় আমি পাচ্ছি তোমাদের অ্যান্সারগুলো প্রোভাইড করে দেওয়ার চেষ্টা করছি, এবং এই 1 মাসের মধ্যে আমি সম্পূর্ণ এবিটিএ টেস্ট পেপার শেষ করে দেবো। বোঝা গেছে? তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো, তাহলে অ্যান্সার হয়ে গেলো 0.5 হেনরি। তাহলে এখানে অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার। আচ্ছা, 12 কোশ্চেনটা কি বলছে? কোনো একটি তড়িৎ প্রবাহ বহনকারী পরিবাহীর তড়িৎ প্রবাহ ঘনত্ব অর্থাৎ জে এবং তড়িৎ ক্ষেত্র ই এর অনুপাতকে আমরা কি বলি? তো জে আপন হচ্ছে ই এর অনুপাতকে আমরা সিগমা বলি। এটাকে বলা হয় পরিবাহিতাঙ্ক। কি বলা হয়? এটাকে বলা হয় পরিবাহিতাঙ্ক। ডাইরেক্ট আমি অ্যান্সার করে দিলাম। আচ্ছা, নেক্সট 13টা দেখো, এফ ফোকাস দৈর্ঘ্যের একটি অবতল দর্পণকে জলে নিমজ্জিত করা হলো। কাকে? অবতল দর্পণকে জলে নিমজ্জিত আমরা করেছি। তাহলে দর্পণটির ফোকাস দূরত্ব কত হবে? তো সেম টু সেম যেটা আছে সেটাই হবে। কোনো ফোকাস দৈর্ঘ্য, দর্পণকে জলে ডোবালে কোনো ফোকাস দৈর্ঘ্য চেঞ্জ হয় না, তাহলে অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার, কোনোটিই নয়। বোঝা গেছে? এফই থাকবে, সঠিক অ্যান্সার হয়ে যাবে এফই থাকবে। আচ্ছা, 14টা টিভি সম্প্রচারে যে কম্পাঙ্ক ব্যবহার করা হয় সেটা 30 থেকে 300 মেগাহার্জ। 30 থেকে 300 মেগাহার্জ। তো এরপর আমরা যে সেকশন 2 এ চলে যাব, অর্থাৎ গ্রুপ এ। গ্রুপ এর প্রথম কোশ্চেনটা বলেছে ট্রেনের চৌম্বক ব্রেক কিভাবে কাজ করে। দেখো এখানে ইলেকট্রোম্যাগনেটিক প্রভাব চালু হয়। তো এখানে আমি লিখে দিয়েছি অ্যান্সার, যে ট্রেনে চৌম্বক ব্রেক ইলেকট্রোম্যাগনেটের সাহায্যে চৌম্বক ক্ষেত্র তৈরি করে, যা রেলের চাকায় ইডি কারেন্ট বা এডি প্রবাহ উৎপন্ন করে, এবং এডি প্রবাহটা কি করে? চৌম্বক ক্ষেত্রের বিরোধিতা করে, ফলে ট্রেনটির গতি ধীরে ধীরে কমে যায় এবং ঘর্ষণ ছাড়া, অর্থাৎ ঘর্ষণ না প্রয়োগ করে ট্রেনের গতি কমে যায়। বোঝা গেছে? অর্থাৎ ইলেকট্রোম্যাগনেটিক এফেক্ট বা এডি কারেন্টের সাহায্যে আমরা ঘর্ষণ ছাড়া কোনো কিছুর গতি আমরা কমাতে পারি। আচ্ছা, নেক্সট প্রশ্নটা কি বলেছে? নেক্সট অথবার প্রশ্নটা বলছে ডায়নামো এবং মোটরের পার্থক্য লেখো। তো দেখে নাও ডায়নামো এবং মোটরের পার্থক্য। তো ডায়নামো কি করে? যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তর করে। আর মোটর কি করে? মোটর তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে। বোঝা গেছে? আচ্ছা, নেক্সট প্রশ্ন কি? নেক্সট প্রশ্ন বলছে অ্যামমিটার এবং ভোল্টমিটারের মধ্যে কার রোধ বেশি? তো অবশ্যই ভোল্টমিটারের রোধ বেশি, কারণ আদর্শ ভোল্টমিটারের রোধ কত হয়? অসীম হয়। আদর্শ ভোল্টমিটারের রোধ কত হয়? অসীম হয়, ইনফিনিটি হয়। আর অ্যামমিটারের রোধ কত হয়? অ্যামমিটারের রোধ 0 হয়। তাহলে অবশ্যই ভোল্টমিটারের রোধ বেশি হবে। আচ্ছা, তারপর অথবার কোশ্চেন, I ইকুয়াল টু 5√2 সাইন 100πt প্রবাহমাত্রার আরএমএস মান কত? তো আরএমএস মান হচ্ছে IRMS ইকুয়াল টু I0 আপন হচ্ছে √2। তাহলে এখানে I0 কত? I0 হচ্ছে 5√2, তাকে আমরা √2 দিয়ে ভাগ করি, এটা হচ্ছে শীর্ষ মান। তো এটাকে √2 দিয়ে ভাগ করলে কেটে যাবে, হয়ে যাবে 5 অ্যাম্পিয়ার। কত অ্যাম্পিয়ার? 5 অ্যাম্পিয়ার। তো এটা তোমাদের এখানেও করে দেওয়া আছে। দেখো সব আমি নোট তোমাদের তৈরি করে দিয়েছি, স্ক্রিনশট নিয়ে নাও ফটাফট। তাহলে 5 অ্যাম্পিয়ার সঠিক, অরের অ্যান্সারটা 5 অ্যাম্পিয়ার। আচ্ছা, তার পরবর্তী প্রশ্নটা কি বলছে? তার পরবর্তী প্রশ্ন বলছে কোন শর্তে একটি উত্তল লেন্স অবতল লেন্সের মতো আচরণ করবে?
তো লেন্সের প্রতিসারাঙ্ক যদি পারিপার্শ্বিকের প্রতিসারাঙ্কের চেয়ে কম হয়, দেখো লেন্সের প্রতিসারাঙ্ক এখানে আমি বলে দিচ্ছি, লেন্সের প্রতিসারাঙ্ক যদি পারিপার্শ্বিকের প্রতিসারাঙ্কের চেয়ে কী হয়, কম হয়, তাহলে অবতল লেন্স উত্তল লেন্সের মতো আচরণ করবে, এবং উল্টোটাও সত্য, উত্তলটাও অবতল লেন্সের মতো আচরণ করবে। বোঝা গেছে? আচ্ছা, নেক্সট প্রশ্ন কি বলেছে, চারের প্রশ্নটা বলছে 50 হার্জ কম্পাঙ্কের একটি লাইন কতক্ষণ পরে অভিমুখ পরিবর্তিত করবে। তো দেখো এখানে লাইনের যে ছবিটা আমি এঁকে দিয়েছি, ধরো এটা একটা মনে করা যাক সাইনোসোডিয়াল ওয়েভ। তো এইটা হচ্ছে তার পুরো পর্যায়কাল অর্থাৎ টি টাইম, এবং এটা হচ্ছে তার অর্ধেক পর্যায়কাল হচ্ছে T/2 টাইম। তো দেখো T/2 সময়ে এই পজিটিভ থেকে নেগেটিভে চলে যাচ্ছে, এটা পজিটিভ যদি এটা নেগেটিভ হয় অর্থাৎ T/2 সময়ে সে নেগেটিভে যাচ্ছে, অর্থাৎ ডাইরেকশন চেঞ্জ করছে। তাহলে T/2 সময়ে অভিমুখ পরিবর্তিত হয়। একেবারে এখানে কার মান দেওয়া আছে, তোমাদের টি এর মান দেওয়া আছে। দেখো সরি টি বলি এখানে, এটা আমি একটু ক্লিয়ার করে দিই এক সেকেন্ড। দেখো এখানে কার মানটা দেওয়া আছে, তোমাদের যে ফ্রিকোয়েন্সির মানটা দেওয়া আছে। কোশ্চেনে কি বলে দিয়েছে 50 হার্জ কম্পাঙ্কের, তাহলে ফ্রিকোয়েন্সিটা দেওয়া আছে 50 হার্জ, তাহলে মিউ ইকুয়াল টু 50 হার্জ। তাহলে এখানে টাইম পিরিয়ড হবে 1/50 সেকেন্ড, অতএব T/2 হবে 1/100 সেকেন্ড, অর্থাৎ 0.01 সেকেন্ড। কারণ আমরা তো জানি T/2 সেকেন্ডে এসে ডাইরেকশন চেঞ্জ করবে, মাথায় ঢুকেছে? তাহলে 0.01 সেকেন্ডে এর অভিমুখটা পরিবর্তিত হয়ে যাবে। আচ্ছা, নেক্সট কোশ্চেন কি বলেছে, নেক্সট প্রশ্ন বলেছে যে ওয়েবার পার মিটার স্কয়ার কোন ভৌত রাশির একক, আর এটি স্কেলার না ভেক্টর। তো এটা হচ্ছে অবশ্যই ভেক্টর, এবং এটি চৌম্বক আবেশের একক। কার? চৌম্বক আবেশ, এখানে লিখে দেওয়া আছে দেখো চৌম্বক আবেশের একক, এবং এটি ভেক্টর রাশি। মাথায় ঢুকেছে? আচ্ছা, নেক্সট প্রশ্নটা কি বলেছে আমাদের, দেখো নেক্সট এবার আমরা গ্রুপ সি এতে চলে যাব। গ্রুপ সি এর অঙ্ক আছে, গ্রুপ সি এর এখানে 3-এর দাগের অথবা যে অঙ্কটা আছে, বলছে এ বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রে 4টি শীর্ষবিন্দুতে প্লাস কিউ প্লাস কিউ প্লাস কিউব এবং মাইনাস কিউ আধান রাখা আছে। এই যে বর্গক্ষেত্রের কেন্দ্রে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য আমাদেরকে নির্ণয় করতে হবে। তো দেখো ছবিটা দেখো, এখানে একটা বর্গক্ষেত্র আমরা এঁকে দিয়েছি। এই বর্গক্ষেত্র প্রত্যেকের বাহু হচ্ছে এ, এটারও এ, এটারও এ এবং এটারও এ। আচ্ছা, এইখানে যে প্লাস কিউ আধানটা আছে, এই প্লাস কিউ আধানের জন্য এইখানে প্রাবল্য এই দিক বরাবর হবে, আমি লাল চিহ্ন দিয়ে বোঝাচ্ছি, এবং উল্টো দিকে এই যে সি বিন্দু প্লাস কিউ এর জন্য এই দিক বরাবর হবে। তো দুটো আধানই যেহেতু সেম, তাহলে কেন্দ্রে এই দুটো আধানের জন্য যে চৌম্বক প্রাবল্যটা, চৌম্বক প্রাবল্য বলি, তড়িৎ ক্ষেত্রের যে প্রাবল্যটা, এটা পরস্পরকে ক্যান্সেল আউট করে দিবে। তাহলে আমরা শুধুমাত্র বি বিন্দুর আধানের জন্য প্রাবল্য পাবো, আর ডি বিন্দুর আধানের জন্য প্রাবল্য পাবো। তো বি বিন্দুর জন্য ও বিন্দুতে রাখা যে পয়েন্ট চার্জ, তার ওপর যে প্রাবল্য ডাইরেকশন হবে এই দিক বরাবর, আর ও বিন্দুতে রাখার জন্য কোন দিক বরাবর হবে, এই দিক বরাবর। তাহলে দুটোরই ডাইরেকশন কোন দিক বরাবর হবে, ওডি ডাইরেকশন বরাবর, এবং এদের মধ্যে কোনটা কত ডিগ্রি, কোন হচ্ছে 0 ডিগ্রি। কোন কত ডিগ্রি, একই অভিমুখে, তাহলে এটাও এই দিক আর এটাও এই দিক, এদের মধ্যে কোন কত ডিগ্রি, কোন হচ্ছে 0 ডিগ্রি। তাহলে আমাদের যে যে ভ্যালুগুলো দরকার, সেই ভ্যালুগুলো যদি আমরা এখানে বের করে নিই, কি কি ভ্যালুগুলো দেখো, প্রত্যেকটা পয়েন্ট বের করে নিয়েছি। এসি বিডি আর সমান a/√2 হবে, আর এও ও সি বিও ও ডি এইটার প্রত্যেকে আবার 2 দিয়ে আমাদেরকে ভাগ করে দিতে হবে, কেন কর্ণের অর্ধেক। এই যে এও এইটা, এই পয়েন্ট এটা, এবং এই পয়েন্ট এটা, এবং এই পয়েন্ট এটা, প্রত্যেকের ভ্যালু হবে a√2/2। তাহলে এখান থেকে হচ্ছে a/√2। এবার যেটা মুখে বললাম ওটা হচ্ছে পয়েন্ট চার্জের জন্য ক্যান্সেল আউট করে দিবে, আর যে ভ্যালুগুলো আমরা এখান থেকে পেয়ে যাব, দেখো শুধুমাত্র বি আর ডি, এখানে লেখা আছে যে ও বিন্দুতে পয়েন্ট চার্জের জন্য বি বিন্দুর জন্য ইলেকট্রিক ফিল্ড হবে বিডি বরাবর, এবং ডি পয়েন্টের জন্য হবে ওডি বরাবর। বোঝা গেছে? একই দিকে হচ্ছে, তাহলে নেট যে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুটা পেয়ে যাব আমরা ইবি প্লাস ইডি, এবং ইবি প্লাস ইডি, ইবি ইকুয়াল টু ইডি, মানে এদের ভ্যালুটা ইডির জন্য যে ভ্যালুটা পাবো ইবির জন্য সেই ভ্যালুটা পাবো। তাহলে এদের যদি ভেক্টর সাম করি, তাহলে ইবি স্কোয়ার প্লাস ইডি স্কোয়ার প্লাস 2 ইবি ইডি কস থিটা। ইবির জায়গাতে ইডি মানটা আমরা বসিয়ে দিয়েছি, কারণ ইবি ইকুয়াল টু ইডি, মানে আধানের মানটা যেহেতু সমান, সেই জন্য এদের ইলেকট্রিক ফিল্ডটাও হচ্ছে সমান হবে। তাহলে এখান থেকে আমরা যেটা পাচ্ছি 4 ইবি স্কোয়ার। বোঝা গেছে? 4 ইবি স্কোয়ার, এবং এখানে নেট যে ইলেকট্রিক ফিল্ডটা, এখানে দেখো এখানে নেট ই নেট ইকুয়াল টু 2 ইবি, এবং ইবির যে ভ্যালুটা, ইবির ভ্যালুটা আমরা কত জানি, ইবির ভ্যালুটা হচ্ছে 1/4πε0, একটা আধানের মান, এবং এই কর্নার থেকে কেন্দ্র পর্যন্ত যে ডিস্টেন্স, বোঝা গেছে, সেই ডিস্টেন্স হচ্ছে a√2 তার হোল স্কোয়ার। তাহলে লাস্ট অবধি আমরা অ্যান্সার পেয়ে গেলাম কত, ই নেট ইকুয়াল টু 1/4πε0 4q আপন হচ্ছে a স্কোয়ার, এবং কোন দিক বরাবর হবে, ওডি বরাবর। যদি আমরা ছবিটা দেখে নিই কোন দিক বরাবর হবে,
এটা হচ্ছে এই দিক বরাবর হবে, এই দিক বরাবর ওডি বরাবর, মানে এরকম বরাবর হবে ইলেকট্রিক ফিল্ডটা। বোঝা গেছে? আচ্ছা, তার পরবর্তী যে প্রশ্নটা বা পরবর্তী অঙ্কটা কি বলেছে, 4-এর দাগের যে অঙ্কটা, 4-এর দাগের অঙ্কটা বলছে একটি 1.5 ভোল্ট তড়িৎচালক বল বিশিষ্ট ও 0.2 ওহম অভ্যন্তরীণ রোধ বিশিষ্ট তড়িৎ কোষে 2 অ্যাম্পিয়ার পাঠি আহিত করা হচ্ছে। তাহলে কোষটির প্রান্তে বিভব প্রভেদ কত? তো যদি আহিত করা হয় তাহলে প্রান্তে বিভব প্রভেদ হয় তড়িৎচালক বলের চেয়ে বেশি। তো এই ফর্মুলাটা আমাদেরকে কাজে লাগাতে হবে। আহিত করা হলে বিভব প্রভেদটা বেশি হয়, তড়িৎচালক যে বলটা হবে সেই তড়িৎচালক বলের চেয়ে বেশি হবে। তাহলে আমাদের যে ফর্মুলাটা হবে এখান থেকে, ভি এর যে ফর্মুলা, ভি ইকুয়াল টু ই প্লাস আইআর, প্রত্যেকের ভ্যালু আমরা বসিয়ে দিয়েছি এবং যে মানটা পাচ্ছি যে প্রান্তে বিভব প্রভেদ 1.9 ভোল্ট, তাহলে সঠিক অ্যান্সার হয়ে গেল 1.9 ভোল্ট। আচ্ছা, তারপরে তার 5-এর যে অথবার অঙ্কটা, 5-এর অথবারটা বলছে একটি তড়িৎচুম্বকীয় তরঙ্গ শূন্য স্থানে মানে আলোর গতিবেগ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড দেওয়া আছে এবং কম্পাঙ্ক দেওয়া আছে 3 × 10⁻19 হার্জ। তাহলে তরঙ্গ দৈর্ঘ্যের মান কত হবে? তো তরঙ্গ দৈর্ঘ্যের মান আমরা এখান থেকে ল্যামডার মান পেয়ে যাব, আর নিউ বলে দিয়েছে এখানে 3 × 10⁻19 হার্জ, অতএব সি ইকুয়াল টু নিউ ল্যামডা। ল্যামডা কত পেয়ে গেল? সি আপন নিউ, অতএব এখান থেকে ল্যামডা অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্যের মান 1 × 10⁻−11 এত মিটার, বা এখান থেকে 0.1 অ্যাংস্ট্রম। আচ্ছা, তারপরের যে প্রশ্ন অথবাটা, এই প্রশ্নটা খুব ভালো কোশ্চেন দিয়েছে যে একটি পরমাণুর 3টে শক্তি স্তর আছে, একটা এ শক্তি স্তর, একটা বি শক্তি স্তর, একটা সি শক্তি স্তর। 3টে শক্তি স্তর থেকে যখন তারা সি থেকে যখন বিএতে আসে, অর্থাৎ সি থেকে যখন বিএতে আসে তার তরঙ্গ দৈর্ঘ্য হয় λ1। আবার যখন বি থেকে যখন এতে আসে তার তরঙ্গ দৈর্ঘ্য হয় λ2। এবার কোশ্চেনটা বলছে যদি সি থেকে এতে আসে তার তরঙ্গ দৈর্ঘ্য কত হবে সেটা আমাদেরকে বের করতে হবে। সংক্রমণের জন্য নিশ্চিত তরঙ্গ দৈর্ঘ্য কত হবে বের করতে হবে। এই অঙ্কটা দেখো খুব ভালো অঙ্ক। তো আমি এখানে ছবিটা এঁকে দিয়েছি, যে ছবিতে কি বলছে, ছবিতে বলছে যখন এই সি থেকে বিএতে আসে তরঙ্গ দৈর্ঘ্য λ1 এবং বি থেকে যখন এতে আসে তরঙ্গ দৈর্ঘ্য λ2, তাহলে এই যে সি থেকে যখন এতে আসবে তাহলে তার তরঙ্গ দৈর্ঘ্যটা কত? তো সেই তরঙ্গ দৈর্ঘ্যটা আমরা হচ্ছে ল্যামডা ড্যাশ ধরে নিচ্ছি এবং প্রত্যেকের এনার্জি লেভেল হচ্ছে ইএ, এটার এনার্জি লেভেল ইবি এবং সি এর এনার্জি লেভেল ইসি। এবার আমরা এখান থেকে যে বোর্ডের মডেল অনুযায়ী যদি ইলেকট্রনটা এনআই থেকে এনএফে যায়, ইনিশিয়াল থেকে ফাইনাল স্টেটে যায় এনার্জি স্টেটে, তাহলে যে শক্তি বিকিরণ করবে তার ফর্মুলা ডেল্টা ই ইকুয়াল টু ই ইনিশিয়াল মাইনাস হচ্ছে ই ফাইনাল। আবার ই এর মান হচ্ছে এইচ নিউ, এখান থেকে লাস্ট অব দি ভ্যালু বসিয়ে 1/λ যে ভ্যালুটা আমরা পেয়েছি এটা হচ্ছে ইআই মাইনাস ইএফ আপন এইচসি, ইআই মাইনাস ইএফ আপন এইচসি। এবার এখান থেকে যদি আমরা যে এনার্জি লেভেলগুলো বলেছে সেগুলো যদি আমরা বের করতে চাই, এবার আমরা বসাচ্ছি প্রথমে। এবার প্রথমটা কোথা থেকে এসেছে? সি থেকে বিএতে এসেছে, তাহলে সি থেকে বিএতে যখন আসে সেটা তরঙ্গ দৈর্ঘ্য λ1 আমরা বসালাম, আর বি থেকে যখন এতে আসে তখন হচ্ছে λ2 আমরা বসিয়ে দিলাম, এই দুটো ভ্যালু বসিয়েছি। এবার সি থেকে যখন এতে আসে সেই তরঙ্গ দৈর্ঘ্যটা যে ল্যামডা ড্যাশ ধরে নিয়েছি, তাহলে 1/λ ড্যাশ কত হবে? ইসি মাইনাস ইএ, অর্থাৎ ইসি মাইনাস ইএ আপন এইচসি। বোঝা গেছে? আচ্ছা, এবার এখান থেকে আমরা ইসি এর পরে ইবিটা একটা মাইনাস করে দিয়েছি, আবার ইবিটা আমরা প্লাস করে দিয়েছি, তার মানে এই দুটো কেটে যে এই টার্মটাই আছে, কোনো অসুবিধা নেই। এবার ইসি মাইনাস ইবিকে এইচসি দিয়ে ভাগ করেছি, প্লাস ইবি মাইনাস ইএকে আবার এইচসি দিয়ে ভাগ করেছি, তাহলে এখানে দুটো পার্ট। এবার এই টার্মটা আমরা আগের যে সমীকরণ সেখান থেকে পেয়েছি 1/λ1 এবং এই পার্টটা আমরা আগে থেকে পেয়েছি 1/λ2। তাহলে এখান থেকে বসিয়ে আমরা যদি ক্যালকুলেশন করেছি, ক্যালকুলেশন করলে যে ফাইনাল ভ্যালুটা দেখো এখান থেকে, কেন এই মানগুলো আমরা ওপরের যে সমীকরণ এখান থেকে পেয়ে গেছি 1/λ1 এত, তাহলে ফাইনাল ভ্যালু এখান থেকে আমরা ক্যালকুলেশন করে ল্যামডা ড্যাশের ফাইনাল ভ্যালু পাচ্ছি λ1 × λ2 আর নিচে λ1 প্লাস λ2। বোঝা গেছে? এইটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা, নেক্সট 7-এর দাগের কোশ্চেনটা এটা বলেছে, 7-এর দাগের একটি বাহক তরঙ্গের কম্পাঙ্ক বলে দিয়েছে, তাহলে দ্বিমেরু অ্যান্টেনার দৈর্ঘ্য কত হবে? তো এই অঙ্কটা বারবারই করানো হয়েছে, অনেকবার অনেক সেটে আছে। দ্বিমেরু অ্যান্টেনার দৈর্ঘ্য হয় এল ইকুয়াল টু λ/2 হয়। তো ল্যামডার মানটা আমরা কি ফর্মুলা দিয়ে বের করবো? সি ইকুয়াল টু এন ল্যামডা, এখান থেকে বের করবো ল্যামডা ইকুয়াল টু সি বাই এন। তো সি এর মান আর এন এর মান বসিয়ে আমরা পেয়েছি 1 মিটার। তো এখান থেকে ল্যামডার জায়গায় 1 বসালে তাকে 2 দিয়ে ভাগ করলে যে দ্বিমেরু অ্যান্টেনার দৈর্ঘ্য আমরা কত পেয়ে গেলাম? 0.5 মিটার। আচ্ছা, পরবর্তী প্রশ্ন কি বলেছে? পরবর্তী প্রশ্ন এখানে 9-এর দাগের কোশ্চেন বলছে। 9-এর দাগের এটা, শ্রেণীতে দুটি ধারককে যোগ করা আছে যার ধারকত্ব 20 মাইক্রোফ্যারাড এবং 60 মাইক্রোফ্যারাড।
এবং প্রান্তীয় বিভব প্রভেদ যদি 40 ভোল্ট হয় তাহলে প্রত্যেকটা ধারকের প্রান্তে বিভব প্রভেদ কত হবে? তো এখানে সার্কিট এটা, তো প্রত্যেকটা ধারকের প্রান্তে বিভব প্রভেদ আঁকার আগে আমরা সার্কিট এঁকে নিচ্ছি। এই হচ্ছে তোমাদের সার্কিট, এবং ধরে নিচ্ছি প্রথম ধারক তার প্রান্তে বিভব প্রভেদ V1, দ্বিতীয়টা হচ্ছে V2। ফার্স্ট কাজ হচ্ছে আমাদের তুল্য ধারকত্ব বের করে এখানে আধান বের করতে হবে। আধান, কারণ প্রত্যেকের মধ্যেই কিউ পরিমাণ, এখানেও কিউ আধান থাকবে, এই ধারকেও কিউ পরিমাণ আধান থাকবে। তাহলে এই শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তুল্য ধারকত্বের ফর্মুলা 1/C'=1/20 + 1/60। তাহলে সি ড্যাশের মান আমরা পাচ্ছি 15 মাইক্রোফ্যারাড। তাহলে মোট আধানের ফর্মুলা কি? কিউ ইকুয়াল টু ধারকত্ব ইন্টু হচ্ছে বিভব প্রভেদ সি ড্যাশ ইন্টু পি। তাহলে এখান থেকে যে আধানের মান পাচ্ছি টোটাল 600 মাইক্রোকুলম। তাহলে আধান কত? আধান হচ্ছে 600 মাইক্রোকুলম। তাহলে আধান যখন আমরা পেয়ে গেলাম, এবার আমরা এখান থেকে V1 আর V2 বের করতে পারবো। তো V1 কত হয়ে যাবে? V1 এর ফর্মুলা হয়ে যাবে এখান থেকে, দেখো প্রথম ধারকের ক্ষেত্রে V1 আমরা জানি কত, Q/C1। তো Q এর মান 600 আর C1 এর মান 20 এত ভোল্ট। তাহলে এখান থেকে পেয়ে গেলাম 30 ভোল্ট। আর V2টা কি? টোটাল বিভব প্রভেদ থেকে 30 ভোল্টটা বিয়োগ করে দিলে আমরা V2 কত পেয়ে গেলাম? 10 ভোল্ট। সহজ অঙ্ক। আচ্ছা, তার পরবর্তী কোশ্চেন কি বলেছে, যে একটি গোলকের ধারকত্ব 1 মাইক্রোফ্যারাড হলে গোলকটির ব্যাসার্ধ কত? তো গোলকটির ব্যাসার্ধ কত হয়ে যাবে এখান থেকে? ধারকত্বের ফর্মুলা কি? গোলীয় ধারকের ধারকত্ব ফর্মুলা হচ্ছে C=4πε0 × R SI ইউনিটে। এটা হচ্ছে SI ইউনিটে। তাহলে এখান থেকে C এর মান 1 মাইক্রোফ্যারাড বলেছে, তাহলে 1 × 10⁻⁻6 বসিয়ে দিলাম। আর 4πε0 এর মান 1/9 × 10⁹ R। তাহলে এখান থেকে R এর যে ভ্যালু আমরা পেয়ে যাচ্ছি 9 × 10³ মিটার। এটা হচ্ছে 8টা ব্যাসার্ধ। আচ্ছা, তার পরবর্তী প্রশ্ন কি বলেছে? পরবর্তী প্রশ্ন বলেছে 11 দাগের অঙ্কটা, 11 দাগের বিয়েরটা, একটি প্রিজমের প্রতিসারক কোণ 6 ডিগ্রি, মানে ক্ষুদ্র প্রিজম বা পাতলা প্রিজম। এটা কি প্রিজম? পাতলা প্রিজম, দেখেই বোঝা যাচ্ছে পাতলা প্রিজম। ওই প্রিজমে আলোক রশ্মি 3 ডিগ্রি কোণে বিচ্যুত হয়, তাহলে উপাদানের প্রতিসারাঙ্ক কত? তো দেখো পাতলা প্রিজমের ক্ষেত্রে এখানে তোমরা লিখে দিবে যে পাতলা প্রিজমের ফর্মুলা, যেহেতু প্রতিসারক কোণ আলোর বিচ্যুতিটা কম, এটা হচ্ছে পাতলা প্রিজম। ও এটা হচ্ছে প্রতিসারক কোণ 6 ডিগ্রি এবং বিচ্যুতি হয়েছে 3 ডিগ্রি। তো পাতলা প্রিজমের ক্ষেত্রে আমরা জানি বিচ্যুতি ডেল্টা = A × μ-1। তো এখানে প্রত্যেকের ভ্যালু বসিলাম, এখান থেকে মিউ এর মানটা পেয়ে গেলাম 3/2। মিউ এর মানটা কত হয়ে গেল? 3/2। আচ্ছা, তার পরবর্তী প্রশ্ন কি আছে? তার পরবর্তী প্রশ্ন আছে এবার হচ্ছে আমাদের 13 দাগের আছে। 13 দাগের প্রশ্নটা কি বলেছে? 13 দাগের বিয়েরটা, 0.01 অ্যাংস্ট্রম তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট ফোটন কণার ভরবেগ কত হবে? ফোটন কণার ভরবেগ এখানে কত হবে সেটা আমাদের জানতে চেয়েছে। বোঝা গেছে? আচ্ছা, ফোটন কণার ভরবেগ বের করতে গেলে আমাদের যে নর্মাল ফর্মুলা ল্যামডা = H/p সেইটা ইউজ করেছি। দেখো এখানে ল্যামডা = H/p, তাহলে এখানে ভরবেগ P = কত হবে? H/λ। H এর মান এখানে বসিয়ে দিলাম, ল্যামডার মান এখানে বসিয়ে দিলাম। ল্যামডার মানটা এত অ্যাংস্ট্রম দিয়েছে, তো অ্যাংস্ট্রমটাকে আমরা মিটারে প্রকাশ করে দিলাম। তাহলে এটাকে মিটারে প্রকাশ করতে যে ভরবেগের যে ভ্যালুটা আমরা পেয়েছি 6.6 × 10⁻22 কেজি মিটার পার সেকেন্ড। মাথায় ঢুকেছে? ইজি অঙ্ক, প্রত্যেকটা অঙ্ক সহজ সহজ অঙ্ক, পুরো প্র্যাকটিস করলেই হয়ে যাবে। আচ্ছা, তারপরের কোশ্চেনটা কি বলছে? হাইড্রোজেনের রিডবার্গ ধ্রুবক এত সেন্টিমিটার। তো এটা এত সেন্টিমিটার না বলে আমি তোমাদেরকে আর বলে দিচ্ছি। বামার শ্রেণীর দীর্ঘতম এবং ক্ষুদ্রতম তরঙ্গদৈর্ঘ্যের মান আমাদেরকে হিসাব করতে হবে। তো বামার শ্রেণীর ক্ষেত্রে আমাদের যে ফর্মুলা হয় 1/λ = R ইন্টু, এটা হচ্ছে বামার শ্রেণীর ক্ষেত্রে R = 1/2² দিয়ে শুরু হবে এবং এখানে এনটা শুরু হয় 3 থেকে ইনফিনিটি পর্যন্ত। এবং তরঙ্গ দৈর্ঘ্যটা তখনই মিনিমাম হবে যখন হচ্ছে তরঙ্গ ইনফাইনাইট থেকে 2 নম্বরে এসে, এটা হচ্ছে ল্যামডা হচ্ছে মিনিমাম হবে। এবং ফোটনটা যদি হচ্ছে 3 নম্বর থেকে 2 নম্বরে আসে তখন তরঙ্গ দৈর্ঘ্যটা ম্যাক্সিমাম হবে। তো সেটা আমরা বসিয়েছি এখানে। ইনফিনিটি হলে এন এর মান, সেটা মিনিমাম তরঙ্গ দৈর্ঘ্য 4/R। তোমরা আর এর মানটা বসিয়ে ভ্যালু পেয়ে যাবে। আর ম্যাক্সিমামের ক্ষেত্রে কী হয়ে যাবে? ম্যাক্সিমামের ক্ষেত্রে 3 নম্বর থেকে আসবে। ম্যাক্সিমামের ক্ষেত্রে কত নম্বর থেকে আসবে? এখানে 3 নম্বর থেকে আসবে। তাহলে ম্যাক্সিমামের ক্ষেত্রে এন এর মান 3 হবে। তাহলে এখান থেকে যে ল্যামডা ম্যাক্সের ভ্যালু পাচ্ছি 36/5R। অনেক সময় এই দুটোর অনুপাতও বের করতে দেয়, যে ল্যামডা মিনিমাম টু ল্যামডা ম্যাক্সিমাম কত হবে, সেটা তোমরা নিজেরাও করে নেবে। তাহলে এখান থেকে আমার অ্যান্সার কত হয়ে গেল? 4R আর 36/5R। তো আর এর মানটা বসালেই তোমরা অ্যান্সার পেয়ে যাবে। আচ্ছা, নেক্সট প্রশ্ন কি বলেছে? নেক্সট আমাদের যে অঙ্কটা আছে, একটা এলসিআর সার্কিট দিয়েছে এখানে অঙ্কটা। আর তোমাদের এটা 17 দাগের অথবাটা এলসিআর সার্কিটে আর এর মান 400 ওহম বলে দিয়েছে।
এল এর মান বলে দিয়েছে, সি এর মান বলে দিয়েছে। তো এই সমবায়কে যদি আমরা এত ভোল্ট মানে একটা তড়িৎ উৎসের সাথে যোগ করি, তাহলে 1 নম্বর জানতে চাইছে বর্তনীর প্রতিরোধ কত আর শীর্ষ কারেন্ট কত জানতে চাইছে। খুব সহজ অঙ্ক। এই অঙ্কটা করার জন্য আমরা প্রথমে এলসিআর সার্কিটে যা যা ভ্যালু দেওয়া আছে সেটা আগে লিখে নিই। তো দেখো এলসিআর সার্কিটে কী কী ভ্যালু দেওয়া আছে। আর এর মান দেওয়া আছে, এল এর মান দেওয়া আছে, সি এর মান দেওয়া আছে। প্রত্যেকটা মান আমরা এসআই ইউনিটে বের করে নিয়েছি। ভোল্টেজের মানটা এখানে লিখে দিয়েছি। তাহলে ভি0 হচ্ছে 25 ভোল্ট, মানে ম্যাক্সিমাম ভোল্টেজটা এটা, শীর্ষ মান। আচ্ছা, ওমেগা টি ইকুয়াল টু 2000 টি, টি কেটে যাবে, ওমেগা ইকুয়াল টু 2000 হার্টজ, কৌণিক কম্পাঙ্ক এত। তাহলে এখান থেকে বর্তনীর যে প্রতিরোধ, বর্তনীর প্রতিরোধটা আমরা কত পেয়ে যাব। বর্তনীর প্রতিরোধ এখানে জেডের যে ফর্মুলাটা সেটা হচ্ছে আর স্কোয়ার প্লাস ওমেগা এল মাইনাস 1/ওমেগা সি তার হোল স্কোয়ার। আর এর মান 400, ওমেগার মান 2000 ইন্টু 0.1 মাইনাস 1/2000 × 10⁻⁶ বসিয়ে প্রতিরোধের যে ভ্যালু জেড তার মানটা পেয়েছি আমরা 500 ওহম। 500 ওহম প্রতিরোধ মানে যেহেতু রোধ সেই জন্য এককটা হবে 500 ওহম। আর শীর্ষ প্রবাহ মাত্রা বা I0-র ভ্যালু, তো I0-র ভ্যালু এখানে দেখতে পাচ্ছি E0/Z, মানে শীর্ষ ভোল্টেজের মান ইন্টু হচ্ছে প্রতিরোধ। তো শীর্ষ ভোল্টেজের মান এখানে 25, তাকে আমরা 500 দিয়ে ভাগ করে দিয়েছি। 25কে 500 দিয়ে ভাগ করতে আমরা যে ভ্যালুটা সেই ভ্যালুটা আমরা পেয়ে গেছি। কত অ্যান্সার আসছে আমাদের 0.05 অ্যাম্পিয়ার। তো এখন এখানে শীর্ষ ভোল্টেজ V0-র মানটা 25 আর V0 E0 যেহেতু সেম, সুতরাং আমরা এখানে মানটা বসিয়ে কারেন্টের যে শীর্ষ ভ্যালু পাচ্ছি 0.05 অ্যাম্পিয়ার। বোঝা গেছে? আচ্ছা, নেক্সট প্রশ্ন আমাদের কি বলেছে। নেক্সট প্রশ্ন, তার পরবর্তী প্রশ্ন বলেছে এটা সম্ভবত তোমাদের 18 দাগের অঙ্কটা। 18 দাগের অথবা বিয়েরটা, একটা উত্তল এবং অবতল লেন্সকে পরস্পরের সংস্পর্শে রাখা হয়েছে। উত্তল লেন্সটির ফোকাস দূরত্ব 30 সেন্টিমিটার। তো সমবায়ে যখন রাখি আমরা উত্তল লেন্সের ফোকাসটাকে আমরা নেগেটিভ ধরে নিই এবং অবতল লেন্সের ফোকাস দূরত্ব 20 সেন্টিমিটার, এটাকে আমরা পজিটিভ ধরে নিই। তো জানতে যে তুল্য ফোকাস দূরত্ব কত হবে। তো তুল্য ফোকাস দূরত্বের যে ফর্মুলা, যদি আমরা এফ ধরে নিই, ক্যাপিটাল এফ, তো 1/f1 প্লাস 1/f2। উত্তল লেন্সের ক্ষেত্রে ফোকাসটা আমরা নেগেটিভ ধরি এবং অবতল লেন্সের ক্ষেত্রে ফোকাসটা পজিটিভ ধরি, এবং শেষে যদি যোগ বিয়োগ করে পজিটিভ আসে তাহলে সেইটাকে বলি অবতল, এবং শেষে যোগ বিয়োগ করে যদি নেগেটিভ আসে সেটাকে আমরা বলি উত্তল। তাহলে আমরা এখান থেকে যে ভ্যালুটা পাচ্ছি, যে 1/f1 এবং 1/f2 যদি মানটা আমরা বসাই, কত পাচ্ছ দেখো, 1/f1 মাইনাস 1/30, যেহেতু f1টা উত্তল লেন্সের ধরেছি আর f2টা অবতল, তাহলে অবতলের জন্য পজিটিভ, এবং শেষে ক্যালকুলেশন করে যে তুল্য ফোকাস আমরা কত পাচ্ছি, f=60। তুল্য ফোকাস f=60 এবং হচ্ছে পজিটিভ ভ্যালু। তাহলে আমরা অবশ্যই বলতে পারি সমবায়টির ফোকাস বা তুল্য ফোকাস এটা হচ্ছে 60, কত সেন্টিমিটার, 7 সেন্টিমিটার, এবং এটি একটা অবতল লেন্সের মতো আচরণ করবে, কারণ এখানে পজিটিভ বেরোচ্ছে। পজিটিভ বেরোচ্ছে বলে আমরা কি বলতে পারি, অবতল লেন্সের মতো আচরণ করবে। বোঝা গেছে? আচ্ছা, এই চ্যাপ্টারের লাস্ট কোশ্চেন, অর্থাৎ 19-এর দাগে বলছে 1.5 তড়িৎচালক বল এবং 0.5 অভ্যন্তরীণ রোধ বিশিষ্ট টোটাল 36টি কোষকে আর 2 ওহম বাহ্যিক রোধের সাথে দিয়ে পাঠালে কোন শর্তে কোষগুলোকে সাজালে বর্তনীতে প্রবাহ মাত্রা সর্বাধিক হবে। তো এটা মিশ্র সমবায়ের অঙ্ক দিয়েছে। তো কোন শর্তে সাজাতে বলেছে এটা, তো আমরা যে ভ্যালুগুলো আগে দিয়েছে সেই ভ্যালুগুলো আমরা লিখে নিচ্ছি। তো ক্যাপিটাল ই এর মান দিয়েছে 1.5 ভোল্ট, আর বহিঃবর্তনীতে রোধ 2 ওহম, অভ্যন্তরীণ রোধ 0.5 ওহম, এবং ধরে নিচ্ছি এরকম এন সংখ্যক কোষকে আমরা হচ্ছে একটা শ্রেণীতে এরকম এন সংখ্যক কোষ রাখবো, এবং এরকম কটা শ্রেণী রাখবো, এরকম হচ্ছে আমরা এম সংখ্যক শ্রেণী রাখবো। করকম শ্রেণী, এম সংখ্যক শ্রেণী। বোঝা যাচ্ছে, একটা শ্রেণীতে আমরা এন সংখ্যক কোষ রাখবো এবং এরকম কটা শ্রেণী রাখবো, এম সংখ্যক। তো সেটাই লিখেছি, একটি শ্রেণীতে এন সংখ্যক কোষ থাকবে এবং এরকম এম সংখ্যক শ্রেণী থাকবে। তাহলে মোট কোষ কত হবে, মোট কোষ হচ্ছে এম এন। এই যে এটা হচ্ছে মোট কোষের সংখ্যা, এটা হচ্ছে মোট কোষ। তো মোট কোষ কটা বলতে যে 36। তাহলে এম এন এর মানটা আমরা পেয়ে গেলাম 36। তাহলে এম এন এর মানটা এখন 36 পেয়ে গেলাম, আমরা এখান থেকে কি বলতে পারি দেখো, এক সেকেন্ড এটা ক্লিয়ার করে দিই একটু। আচ্ছা, এম এন এর মানটা এখন 36 হয়। এবার সর্বোচ্চ প্রবাহের যে শর্ত, সর্বোচ্চ প্রবাহের শর্ত কি, এন সংখ্যক শ্রেণী, যদি একটা শ্রেণীতে এন সংখ্যক কোষ থাকে, তো এন আর ইকুয়াল টু এম আর, এটা হচ্ছে সর্বোচ্চ প্রবাহের শর্ত। তো এখানে এন আপন এম কত পাবো, আর আপন আর এর মানটা 2 এবং ছোটাদের আর এর মানটা 0.5 বসিয়ে এন আপন এম এর মান পেয়ে গেলাম 4। তাহলে স্মল এন এর মান পেয়ে গেলাম 4m। তো আবার এই 4m আমরা কি জানি, এম এন ইকুয়াল টু 36, যেটা আগেই বলে দিয়ে এসেছি। এখানে আমরা তোমার হচ্ছে এন এর মানটা বসিয়ে দিয়েছি, এবং এন এর মানটা বসিয়ে দিয়ে আমরা এম এর যে ভ্যালুটা পেয়েছি কত, এম এর ভ্যালুটা পেয়ে গেছি 3। দেখো, এম এর ভ্যালুটা 3 পেয়ে গেছি,
এবং এই এম এর ভ্যালুটা 3 বসিয়ে আমরা এন এর মানটা কত পেয়ে গেছি, এন এর মানটা 12। যেহেতু এখানে কি, যেহেতু দেখো এখানে এন ইকুয়াল টু 4m, তাহলে এম এর মানটা 3 পেয়ে এই 4m এর পাশে 3 বসিয়ে দিয়েছি, তো এন এর মানটা আমরা কত পেয়ে গেছি, 12। তো আমরা এখান থেকে অ্যান্সার কনক্লুশন কি বলতে পারি, যে প্রতি সারিতে 12টি কোষ থাকবে এবং এরকম কটা সারি থাকবে, 3টে সারি থাকবে। তো এই ছিল তোমাদের সম্পূর্ণ 81 নম্বর পেজ ফিজিক্সের এবিটি এর সলিউশন। আমি যতটা সংক্ষেপে, যতটা কম টাইমে করানোর চেষ্টা করিয়েছি, যাতে তোমার সময়টা বাঁচে এবং তোমরা সব কোশ্চেনগুলো করতে পারো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।